আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে। আমি মুস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল, ডক্টর মোহাম্মদ ইউনূস আল জাজিরাকে একটা বক্তব্য দিয়েছেন। সেখানে বলছেন যে মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য মানে একটা ভালো অপশন এবং তাদের ভালো একটা সমাধান। এর আগে আপনার কাছে মনে আছে যে আহ, জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু মোটামুটি একই রকম বলছিল যে লোকে বলে যে আপনারা আরো 5 বছর থাকেন। তো এই যে কথাটা ডক্টর মোহাম্মদ ইউনূসের, আপনার কাছে কি মনে হয় এটা কি লোকজনের কথা নাকি ওনারও একটা মনের ইচ্ছা? হ্যাঁ, বিষয়টা হলো কি, মানুষ যখন বড় হয়ে যায় না, হুম, তাদের কথাবার্তা তাদের খুবই পরিমিতি বোধ থাকে। কিন্তু উনি যত বড় মানুষ তার সঙ্গে কম্পেয়ার করলে এটা খুবই একটা হালকা টাইপের কথা উনি বলেছেন। আমি চূড়ান্ত রকম হতাশ হয়েছি। উনি যে বলছেন যে মানুষ মনে করে যে অন্তর্বর্তীকালীন সরকার একটা ভালো উপায়, এটা বলার মানে হলো গিয়ে উনি বলতে চাচ্ছেন যে মানুষ এই সরকারকে আরো অনেকদিন থাকুক এটা চায়। এখন আমার কাছে প্রশ্ন হলো, উনি কয়জন মানুষের সঙ্গে মিশেন? উনি এমন একটা দায়িত্বে আছেন, যে দায়িত্বে থাকার মানে হলো উনি যাদের সঙ্গে মিশেন তারা সবাই উনাকে খুশি করার জন্য ব্যস্ত থাকেন। সবাই উনার চামচা শ্রেণীর মানুষ। ওখানে যারা সঙ্গে মিশেন তারা কেউ উনাকে প্রকৃত সত্যটা, যে সত্যটা বললে ওনার মন খারাপ হতে পারে, সেই সত্যটা এই মানুষদের কেউ উচ্চারণ করে। এরা সবাই সেই শব্দগুলো, সেই কথাগুলি বলবে যেগুলো উচ্চারণ করলে উনি শুনলে উনি খুশি হবেন। হুম, তো সেই মানুষগুলো ওনার মনস্তত্ত্ব পড়তে পারে, কারণ যেহেতু হুম, আশেপাশে থাকে তারা জানে কিসে ডক্টর ইউনূস খুশি হয়, কিসে বেজার হয়, এটা তারা জানে। এবং জানে হুম, বলেই তারা এই কথাগুলি বলে যে মানুষ তো মনে করে এটা একটা ভালো বিকল্প অন্তর্বর্তীকালীন সরকার। মানে উনি যা শুনতে চান তাই এই লোকগুলি ওনাকে শোনায়। তার মানে ওই লোকগুলিও জানে যে উনি এই কথাগুলি শুনতে চান। ওনার মনে একটা খায়েশ আছে দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থাকার, সেই খায়েশই রিফ্লেক্টেড হয়েছে ওনার এই কথার মাধ্যমে। উনি যদি বেশি মানুষের সঙ্গে মিশেন, উনি কার সঙ্গে মিশেন বলেন তো? হয়তো ওনার প্রেস উইং এ যারা আছে, এই শফিকুল আলম, অপূর্ব জাহাঙ্গীর, আজাদ মজুমদার, এরাই ওনাকে বলে হ্যাঁ স্যার আমি তো গিয়েছিলাম অমুক জায়গায়, আমি তো গিয়েছিলাম তমুক জায়গায়, সবাই এখানে আপনার কথা বলতো। এরকম কথা কিন্তু শেখ হাসিনার আশেপাশে যারা ছিল তারাও শেখ হাসিনাকে শোনাইতো। এরশাদের সময় এরশাদের আশেপাশে যারা ছিল তারাও তাদেরকে সেই কথাটা শোনাইতো। এবং উনিও সেটা শুনেই উনি বিশ্বাস করে বসে আছেন। এই জন্য বিশ্বাস করেছেন যে উনি তো এটাই শুনতে চান, এটাই তো ওনার মনের কথা। এরকম কথা পৃথিবীর কেউ বলে কিনা, সেন্সেবল লোকজন বলে কিনা আমার সন্দেহ আছে। আমি বললাম তো উনি কি সাধারণ মানুষের সঙ্গে কোনো যোগাযোগ আছে? কিভাবে থাকবে? মনে করেন ঈদের নামাজ পড়তে গেছিলেন, অনেক ওনার সঙ্গে হাত মিলেছে, হাত মিলিয়ে নিয়ে তারা বলে স্যার 5 বছর, স্যার 5 বছর বলে উনি বিশ্বাস করেছেন। আমি আপনার একটা সিম্পল উদাহরণ দিই, সিম্পল। ওনার মতো অত বড় মানুষ তো না, আমি একটা ছোট্ট উদাহরণ দেবো। দেখুন, আমি নিজে যখন রাস্তায় বেরোই, আমি তো রাস্তায় প্রচুর, আপনি জানেন আমরা রাস্তায় প্রচুর হাঁটাহাঁটি করি, এদিক ওদিক যাই, ফুটপাথ দিয়ে হাঁটি। অনেক লোকে বলে, দেখা হলেই বলে এই যে স্যার আপনি একমাত্র, একমাত্র আপনি কথা বলতে আর কেউ বলে না। আমি নিশ্চিত এই একই কথা আপনিও শুনেন। আমি নিশ্চিত এই একই কথা জাহিদও শুনে, অথবা মঞ্জুর আলম পান্না সে যখন হাঁটে সেও শুনে। সবাই তো একমাত্র, সবাই একমাত্র। এই লোকটা আমাকে একমাত্র বললো যে আপনি একমাত্র বলতেছেন, তার সঙ্গে যদি আপনার সঙ্গে যদি 2 ঘন্টা পরে দেখা হয় আপনিও একমাত্র। তাহলে আসলে একমাত্র কি? আসলে একমাত্র উনি নিজে। কারণ উনি নিজে যখনই যার সঙ্গে দেখা হচ্ছে, আমরা এটা বললাম তো, আমরা একটা ক্ষুদ্র মানুষ। এই লোকগুলো মুখের উপর আমাকেও বেজার করতে চায় না, এই লোকটা মুখের উপর আপনাকেও বেজার করতে চায় না। কিন্তু এই লোকটাকে আসলেই মনে করে আমি একমাত্র না, তা না। হয়তো এখান থেকে বেরিয়ে যেই বলে দিলাম, আরে হাওয়া দিয়ে উপরে উঠে দিলাম, আসলে তো ও তো একটা দালাল, করে দেবো বলে দিল। তো এখন আমি যদি ওইটা শুনে যদি ভাবতে শুরু করি যে আমি একমাত্র এদেশে, এই 18 কোটি জনগণের মধ্যে আমি একমাত্র সত্য কথা বলি আর সবাই মিথ্যা কথা বলি, এটা ভাইবা হয়তো আমি মনে মনে একটু আমোদ অনুভব করতে পারি। কিন্তু এটা যদি আমি কারোর সঙ্গে শেয়ার করতে যাই, তখন সে বলবে যে এটা তো মহামূর্খ। হুম। এখন ডক্টর ইউনূস সাহেব শেয়ার করে ফেলেছেন আল জাজিরার কাছে, তাই বলে ওনাকে আমি না, মহামূর্খ তবে বলবো না। তবে আপনার আপনি যখন বলছেন আপনার প্রসঙ্গটা, তখন আপনার অনেকে বলে যে আপনি লাইনচ্যুত হয়েছেন। মানে আপনি ডক্টর ইউনূসের তীব্র বিরোধিতা করে পারতপক্ষে আওয়ামী লীগকে সমর্থন করতেছেন, এমন একটা কিন্তু কথা নিশ্চয়ই আপনার কানেও আসছে। আমাকে অনেকে বলে। তাই বলি যে না উনি না তো না না, আসলে এটা ওনার এটা কথা অবস্থান ঠিক থেকে আছে। উনি কথা বলেন। আমি যে লাইনচ্যুত হয়েছি এই কথা তো আমার আড়ালে সবাইকে বলে, এটা তো আমি জানি। আমাকে তো বলে না, আমার প্রতিদিন দেখা হয়। সামনে তো না। আমাকে বলে ভাই আপনি একমাত্র বলেন, আর কেউ বলে না। আমি তো ওই কথাটাই বলছি যে ডক্টর ইউনূস যে লাইনচ্যুত হয়েছে এটা ওনার সামনে কেউ বলে না, ওনার না, আড়ালে বলে। তবে তবে মাসুদ কামাল, আপনার কি এখন মনে হয় কি যে উনি ধরেন উপদেষ্টা, অনেকের নিয়ে বিতর্ক আছে, যেমন নাহিদ ইসলাম বা আসিফ মাহমুদ, উনি একটু ডিফারেন্ট, ওনার একটা ইন্টারন্যাশনাল ইমেজ আছে এবং সেটা দ্বারা একটু যথেষ্ট একটা ক্যারিসমেটিক অবস্থানে
সে চলে আসতে পারছে। আপনি শেখ হাসিনার সাথে তুলনা করছেন, কিন্তু আমার মনে হয় যে শেখ হাসিনার মতন করে ভাবে না কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসকে, একটু আলাদা ভাবে দেখে। এরকম কি অবস্থানটা তৈরি করতে পারছে কিনা আপনার এমনি একটা পারসেপশনটা বলেন। এটা তো আমরা তো আসলে কোনোদিন পৃথিবীর পরীক্ষা বা ভোট দিয়ে আমরা প্রমাণ করতে পারবো না। জি। দেখেন, পৃথিবীর কোনো দুইটা মানুষই একরকম চিন্তা করেন। প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা চিন্তার ভঙ্গি আছে, চিন্তার স্টাইল আছে। শেখ হাসিনার মতো করে ডক্টর ইউনূস চিন্তা করে এটা আমি কখনো বলি নাই। বাট হুম, আমি যে জিনিস বলেছি, শেখ হাসিনা যেমন চামচা দ্বারা পরিবেষ্টিত ছিল, উনিও ওনার আশেপাশে চামচা দ্বারা পরিবেষ্টিত। এই চামচাদের লাভটা কি? হুম, তাদের লাভ হলো নিজেদের আখের গুছিয়ে নেওয়া। হুম, হুম, ওনারা আশেপাশে থাকতে পারেন, এই কথাটা বাইরে বাইরে প্রচার করে ওনারা যার যার আখের গুছিয়ে নিচ্ছে। এখানেও তাই হচ্ছে, এখানে খুব বেশি কিছু হচ্ছে না। আর 2 নম্বর হলো, শেখ হাসিনাও চামচাদের কথা বিশ্বাস করতেন, উনিও বিশ্বাস করেন। এই জায়গাটায় কিন্তু মিল আছে। শেখ হাসিনার চামচা যারা, তাদের লেভেলটা অনেক নিচে। এখানে মোটামুটি একটু জ্ঞানী গুণী লোকজন আছে একটু। আপনার কাছে কি মনে হয় যে ওনার টিমটা কি একটু আপডেটেড কিনা? ভাই, লেভেল উপরে নিচে পড়েন না। ইম্পর্টেন্ট হলো, ধরেন আপনি নাপাক, কোনটা বেশি নাপাক কোনটা কম নাপাক, আপনি যে নাপাকে খান না কেন আপনার ওজন নষ্ট হবে ভাই। নাপাক আপনি ছোট নাপাক করলে ওজন নষ্ট হবে না তা না, নাপাক নাপাক। এখন বিষয়টা হলো কি, যে এটা তো ডিপেন্ড করে যে কারা। হুম, এখন পলিটিক্যাল যারা নাকি চামচা, তাদের তো দীর্ঘমেয়াদী একটা চিন্তা থাকে যে হুম, আমাকে আরো 20 বছর 30 বছর এই নেত্রীর অধীনে চাকরি করতে হবে, এই নেত্রীর কাছ থেকে আমার সুদৃষ্টি কামনা করে। তখন তারা দীর্ঘমেয়াদী হওয়ার কারণে তারা বেশি নতজানু হয়। ভাই, এখন যারা ডক্টর ইউনূসের সঙ্গে আছে, এরা তো জানে আমাদের মেয়াদ বড় জোর 3 বছর 4 বছর, অথবা বড় জোর 5 বছর। তাই এরপর নাকি? তো আমার 5 বছর? কোনো চান্স নাই। না, 5 বছর যদি মনে করেন? একটা আওয়াজ তো উঠছে যে ডক্টর আচ্ছা। ইউনূসকে 5 বছর চাই, যদি ওই আওয়াজটা বাস্তবায়িত করেন, ডক্টর ইউনূস বলতেছে জনগণ নাকি চাই, এটি বিকল্প। এখন যদি ওই বিকল্পের পথে উনি হাঁটেন, হুম, তাহলে তো তারা 5 বছর থাকার কথা আশাই করতে পারে। অস্বাভাবিক কিছু তো না। এবং এই হুম, জন্য তো তাকে অন্য কথা, যেমন আগে কি হতো, শেখ হাসিনার কাছ থেকে নমিনেশন পেতে হতো, তারপরে পাবলিকের কাছে যে ভোট পেতে হতো। শেখ হাসিনা যাদেরকে নমিনেশন দিয়েছে সবাইকে জিতেছে, জিতে নিত, 2 জন তো হারছে। হারছে কেন? কারণ তারা শেখ হাসিনার কাছ থেকে সমর্থন পেয়েছে, কিন্তু হুম, হুম, পাবলিকের কাছ থেকে পায়। আর এখানে তো পাবলিকের কাছ থেকে মানে পাওয়ার কোনো স্কোপই নাই। কারণ এরা তো পাবলিক দ্বারা মনোনীত না, পাবলিক তাদের ভোট দিবে না, এরাও কোনোদিন ভোটের জন্য দাঁড়াবে না। কাজে এদের 100% আপনার আনুগত্য হলো ডক্টর ইউনূসের প্রতি। কিন্তু আর আমি ডক্টর আপনাকে ইউনূস একটা প্রশ্ন করি, আমি just মানে এটা সবই কল্পনার উপর ভিত্তি করে। ধরেন আম, অনেকে বলছে যে প্রেসিডেন্টটাও এটা প্রত্যক্ষ ভোটে হওয়া উচিত। ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি প্রেসিডেন্ট পদে দাঁড়ায় যায়, তাহলে উনাকে কাউন্টার করার মতন কি আসলে কেউ আছে? এটা বলা কঠিন, তবে উনি ভালো ক্যান্ডিডেট। উনি আচ্ছা। ভালো ক্যান্ডিডেট। মানে এটা এখন আলটিমেটলি কেউ দাঁড়াবে কিনা, দাঁড়াতে পারবে কিনা, মানে বলা ওনার কঠিন। বয়স, তারপরে ওনার আন্তর্জাতিক ভাবমূর্তি ওইসব বিবেচনা করি নিশ্চয়ই বলতেছেন যে উনি ভালো ক্যান্ডিডেট, তাই তো? ভালো ক্যান্ডিডেট। ভালো ক্যান্ডিডেট কেন আমি বলি আপনাকে, অনেক সময় ইলেকশন কিন্তু সমস্ত যোগ্যতাগুলিকে বিচার করা সম্ভব হয় না। অনেক সময় ইলেকশন হয় আপনার হুজুগে। হুম, তো হুম, হুম, উনি তো খুব ভালো পিয়ার পার্সন, তো এর হুম, হুম, মধ্যে উনি সেই হুজুগটা তৈরি করতে পারছেন। হুম, 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 যেমন ধরেন 5 বছর চাই, 5 বছর হুজুগটা কিভাবে তৈরি করতে হবে এটা উনি বুঝেন, এবং উনি কিন্তু হুম, হুম, অলরেডি তৈরি করতে পারছেন না ভাই। এখন আমি আপনাকে যে কথা শুরু করছিলাম, যে মানুষ চায়, মানুষের কাছে বিকল্প। আরে মানুষ তো আমিও, হুম, নাকি আমার হুম, মানুষ, হুম, আমার হুম, যদি মানুষ মনে করেন, আমি তো চাই না। হুম, হুম, এটা আপনি কি করবেন? আমি বলবেন না, তুই মানুষ না। তাই যদি বলেন না আমি মানুষ না, তাহলে তো কিছু করার নাই। এরকম মানুষটার সংখ্যা অনেক, অনেক হ্যাঁ। মানুষ চায় না। মোদ্দা কথা হলো, কিন্তু মানুষ ডক্টর ইউনূসের এই বক্তব্যের মধ্য দিয়ে মানে একটা হয় দাঁড়ায় না, পারসেপশন দাঁড়ায় না যে তাহলে উনি কি নির্বাচন চাচ্ছেন না? উনি যে মুখে বলতেছেন যে ডিসেম্বর জুন, তাহলে কি আসলে এই আবার পাশাপাশি বলতেছে যে মানুষের চায় যে অন্তর্বর্তী সরকার কে বলছে না যে চলে যাও, নির্বাচন দাও। তাহলে মানে এইটার এরকম ভাবে থ্রো করলে মানুষের মধ্যে একটা ধারণাও হইতে পারে যে উনি মনে হয় নির্বাচনটা চাচ্ছে না, এইভাবে আরো কিছুদিন কাটাতে চান। তাই কি? এই ধরনের একটা ধারণা তো মানুষের মধ্যে তৈরি হবে, হচ্ছে তো। যেমন ধরেন এখন বলছে যে মানুষ মনে করে এটা বিকল্প, তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প। আবার ধরেন ইলেকশনের সময় যদি সে বলে যে অধিকাংশ মানুষ আমাকে বলেছে যে নির্বাচনটা জুনের মধ্যে দিয়ে না, আরো 2 বছর পিছিয়ে দেন, বলতে পারে। হুম। কারণ যদি অনেক জায়গার মধ্যে অনেক মানুষের দেখা হয়ে যায়, তারা যদি সবাই বলে আপনি 5 বছর থাকেন, তখন আর বলতে পারে যে অনেক মানুষ আমাকে বলেছে আমার 5 বছর থাকা উচিত। উনি থাকতে চাইতেও পারেন। কিন্তু মাসুমার বিষয়টা হলো, আপনি যে কথাটা বলছেন আপনার কথাতেই আমি করি। দেখেন, আপনি রাস্তাঘাটে গেলে প্রচুর মানুষ আপনাকে করে। আমি গেছিলাম সম্প্রতি, বাড়িতে গেছিলাম তো, মানে লোকজন যার সাথে দেখা হয় অনেকে আসে, এসে বলে কি, ভাই আপনার তো ব্যাপক পরিচয় আছে, এবার আপনি কিন্তু দাঁড়ায় যান, এবার ভুল করেন না।
তো দেখেন, মানে আমাকে পছন্দ করে কেন বা আপনাকে পছন্দ করে কেন? করে, অবশ্যই করে। দেখছে যে আমরা মোটামুটি আমরা স্বাধীনভাবে কথা বলি, তো সেটা একটা জিনিস। আর রাজনীতি এটা হলো আর একটা জিনিস। তো এখানেও ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার অন্তর্বর্তী সরকার তুলনামূলকভাবে হাসিনা সরকার চেয়ে অনেক বেটার আমি বলবো। কিন্তু এটা তো মনে রাখার দরকার, এটা তো ইন্টেরিম, এটা তো কোনো সাংবিধানিক কোনো সরকার না। তা বাংলাদেশে আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চাই। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চাইলে আমি নির্বাচনটাকে মানুষকে যদি আমি মনেও করি, তারপর আমি বলবো না ভাই, আমি যতই জনপ্রিয় হই না কেন এটা আমার কাজ না, আমার কাজ আমাকে করতে দেন, আর রাজনীতিকদের কাজ রাজনীতিকদের করতে দেন। তো তাদের তো কথা থাকবে মানুষকে নির্বাচনমুখী করার জন্য চেষ্টা করা। কিন্তু যদি আমি কথা বলি যে না, আমাকে তো এত লোক পছন্দ করে, তো আমি একটু চিন্তা করি দেখি ইলেকশনটা করা যায় কিনা, তো এরকম একটা এই আকার ইঙ্গিত দিলেই কিন্তু মানুষ করবে যে আরে এ তো নির্বাচন করার ধান্দা। একদম, একদম এটা হলো মূল কথা। নির্বাচন, তবে আমি আমি এটা অবশ্য ই করি, মানে আপনার ওয়েলকাম করি। উনি যদি 5 বছর থাকার আগ্রহ প্রকাশ করেন, তো ওনার উচিত নির্বাচনে অংশ নেওয়া। আমি মনে করি উচিত এটা উনি কি সম্ভব? নির্বাচনে অংশ নেন। যদি উনি মানুষ তাকে চায়, সে হবে। মানে কি হবে। হিসাবে, কি হিসাবে? কারণ উনি প্রাইম ওনার মিনিস্টার হিসেবে সাজিদ আলম তো প্রাইম বলছে, মিনিস্টার মানে উনি কি মানে এনসিপি তে জয়েন করবে তারপরে এইভাবে নাকি, না আল্লাহ তাও সাজিদ তো কি? বলছে যে ওনার সাজিদের জীবনে একটা আকাঙ্ক্ষা ছিল ডক্টর ইউনূসকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। ওখানে তো ইঙ্গিত আছে, দাঁড়াইতেও পারে। এটা 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 কি আপনার আপনার কি মনে হয়? আপনি বলছেন যে ওনার যদি এ থাকে তাহলে উনি নির্বাচন করুক, এটা কি সেইটা তো হিসাব একদম আচ্ছা, পাল্টা আপনি যাবে। আমাকে বলেন, উনি দেশে একটা ডেমোক্রেটিক সিস্টেম এস্টাবলিশ করার জন্য আসছে। এখন ওনার উনি মনে করতেছে ওনার সরকারকে এই দেশের মানুষ বিকল্প মনে করে, সর্বোত্তম বিকল্প মনে করে। তার মানে উনি ক্ষমতা দীর্ঘদিন থাকতে যাচ্ছে। যদি উনি থাকতে চান, উনি কোন প্রক্রিয়া থাকবেন? উনি তো ডেমোক্রেসিটাকে কায়েম করার জন্য আসছেন। তাহলে হম ডেমোক্রেসি হম। তো নির্বাচন ছাড়া কোনো উপায় নাই রে ভাই। আমি তো আর কোনো উপায় দেখি না। তাহলে নির্বাচন করুন না, অসুবিধাটা কি আছে? পুরোপুরি নির্বাচন। এবং যদি উনি মনে করেন আমি তো এমপি হইতে পারবো না, অথবা আমার দল জিতবে না, আমি প্রেসিডেন্ট হইতে পারবো, তো ওনার তো ক্ষমতা আছে। উনি প্রেসিডেন্সিয়াল ফর্ম চালু করলেই পারে। কোনো আপত্তি নাই, কেউ না করবে না, আমি শিওর থাকেন, কেউ না না, করবে না। অবশ্যই না করবে কেন, রাজনৈতিক দলগুলো অবশ্যই প্রতিবাদ করবে। কারণ এই রাজনৈতিক দলগুলো প্রেসিডেন্সিয়াল সিস্টেম শুনেন, থেকে আন্দোলন ওনার করে তিন দলীয় জোট, আপনি তো জানেনই, সংসদে একটা ইয়ে হলো সংসদীয় অবস্থায় আসা, সেখান থেকে আবার প্রেসিডেন্সিয়ালে যাওয়াটা তো তখন ওই অনেককে বলবে যে তাহলে ফ্যাসিবাদকেই প্রমোট করা হচ্ছে। সে আমাদের দেশে আপনি তো ভাই, আলোচনা করবেন সেটা। আমাদের দেশে তো একাধিকবার প্রেসিডেন্সিয়াল ফর্মের গভর্নমেন্ট ছিল। বঙ্গবন্ধুর আমলে ছিল, জিয়ার আমলে ছিল, এরশাদের আমলে ছিল। ছিল কেন ছিল? কারণ ওখানে ব্যক্তি এত বড় হয়ে গেছিল যে দলের চেয়ে ব্যক্তি সাইজ বড় হয়ে গেছে, তখন ব্যক্তিকে কেন্দ্র করে রাজনীতি হয়েছে। এখনো যে আমি দেখি যে সরকারের চেয়ে ব্যক্তি হিসেবে ডক্টর ইউনূস বড় হয়ে গেছে, হইতেই পারে, অসুবিধাটা কি? কারণ আমি খুঁজতেছি যে উনি কোন প্রক্রিয়ায় থাকতে চাচ্ছেন। একটু তো প্রক্রিয়া লাগবে। এনসিপি উনি যে অবস্থায় নামায় নিয়ে আসছে, এনসিপি তো 12টা বাজে উনি নিজেই। এনসিপি তো আর কিছু নাই। এনসিপির যে অবস্থা আছে, এনসিপির এনসিপি দায়টা তার রাস্তায় উপরে দিচ্ছেন কেন? ওনার উপরে দিচ্ছেন কেন? এনসিপি তো নিজেরা গোতাগুতি করতে করতে আহ, এ হয়ে গেল, শেষ হয়ে গেল। এনসিপির আজকের যে দুরবস্থা, এটার পেছনে মূল কারণ হলো ডক্টর ইউনূস। কেন? মূল কারণ আমি বলি আপনাকে, উনি আসলে রাজনীতি বুঝেন না। হুম উনি হুম হুম রাজনীতি বুঝেন না বলে এই ভুলগুলি করছেন। ওনার বোঝা উচিত ছিল যে এই ছাত্ররাই ওনাকে দায়িত্ব দিচ্ছে। উনি বুঝছেন, বলছেন হুম ছাত্ররা হুম আমাকে নিয়োগ করছে। যখন ওনারা এই জিনিসটা বুঝছেন, তখন ওনার উচিত ছিল যে ছাত্রদের যে সংঘটা, ছাত্রদের যে ঐক্যটা, ছাত্রদের যে গ্রুপটাকে ঐক্যবদ্ধ রাখা। উনি হুম ঐক্যের ক্ষেত্রে প্রথমে এই ঝামেলাটা করছেন। ওইখান থেকে 2টা গাইডে বানাইছেন উপদেষ্টা। হুম বানানোতে ছাত্রদের যে ঐক্যটা ছিল, সে ঐক্যটা ধ্বংস করে দিয়েছে উনি। ধ্বংসটা কিভাবে? যখন 2জন এমপি মন্ত্রী হয়ে গেছে, তখন বাকি ছাত্ররা বলতেছে তাহলে আমি কেন হইলাম না? আমারও তো তাদের চেয়ে কম যোগ্যতা নাই, আমারও তো কম ভূমিকা নাই, হোয়াই নট মি? তারা কিন্তু এই প্রশ্নটা করছে। তারপরে প্রশ্ন করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু নয় কেন? তারপরে বলছে তাহলে চিটাগাং ইউনিভার্সিটি না কেন, সিলেট ইউনিভার্সিটি না কেন? আমাদের কি অবদান কম ছিল? আমাদের কি জ্ঞান বুদ্ধি কম আছে? বুয়েট না কেন, তাও তো স্টুডেন্ট ছিল। মেডিকেল কলেজ না কেন? তো এই যে একটা ভাঙা ভাঙা সবটি শুরু হয়ে গেল, সবার মধ্যে প্রশ্ন, এই যে আমাকে ঠকানো হলো, এই প্রশ্নটা থেকে কি হলো, ভেঙে গেল। তারপরে কি হলো? যখন তারা দেখলো এই 2জনের সঙ্গে যারা আছে, এই যে পিএস টিএস যত এপিএস যত আছে, এরা সব ধুমাইয়া মাল কামাইতেছে। যখন এটা দেখলো তারা, তারাও মাল কামাচ্ছে, আজকে দেখতেছি আমি কেন জ্বালানি বাদ যাই? পিএস কেও সরানো হয়েছে, এই এখনকার খবর। আচ্ছা, আমি বলি আপনাকে, তখন তারা বললো তাহলে আমি কেন কম যাই? কারণ আমি তো সচিবালয় পাচ্ছি না। ঠিক আছে, আমি ডিসি অফিসে যাই, আমি ইউনোর অফিসে যাই, এবং এইগুলি তো হয়েছে না সবাই জানে, তো এইগুলি চলছে।
চলার পর দেখলো এখন এইগুলি চলার মাধ্যমে কি হলো, সারা দেশে এদের ইমেজ শেষ। তারপরে এসে দিয়া এই কফিনের শেষ একটা মানলোকে আবার ডক্টর কি বললো, উনি ফিনান্সিয়াল টাইমসের সঙ্গে যে পডকাস্টে বললো আমি ওদেরকে দল করতে বলছি, বললো তো বলার মাধ্যমে কি হলো, ওদের গায়ে কিংস পার্টির লেভেলটা একদম স্থায়ী ভাবে লাগাই দিল। কারণ ওরা কান্নাকাটি করে, ওরা আর্তনাদ করে, ভাই আমি কিংস পার্টি না, আমি কিংস পার্টি না। ওরা যতই বলে পাবলিক বিশ্বাস করে, কয় না তো। তাহলে মূল ক্ষতিটা কে করলো? ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস প্রসঙ্গক্রমে আপনাকে বলি যে কালকেই একজন বলছিলেন যে ডক্টর ইউনূস তো বিএনপিতে জয়েন করলে পারে। তো যাকে বলা হলো আহ, তিনি বিএনপির একজন নেতা, তিনি বলতেছে কেন আমাদের দলে জয়েন করবে কেন, উনি তো ওনার দল তো আছেই এনসিবি। সবাই তাই মনে করে। হম আর উনি তো এই জায়গাতে বেরোতে পারবেন না। হম বলে হম আপনি জানেন, পৃথিবীতে এই জন্য বলা হয়ে থাকে যারা বিখ্যাত লোক, বড় মানুষ তাদেরকে বলে ভাই কথাবার্তা সাবধানে বলুন। কারণ আপনার উচ্চারিত কথা আপনি তো আবার ব্যাক করতে পারবেন না, এটা তো রিয়াজ করা যায় না। হম যে হম তাই না আবার বলি তা তো পারবেন না। যা বলে ফেলেছেন তো বলে ফেলেছেন। এখন আপনি বলবেন যে ওনার মাথার মধ্যে এতটুকু বুদ্ধি নাই, ওনার মাথায় অনেক বুদ্ধি। সমস্যাটা হলো কি, ওনার বুদ্ধিও অনেক, ওনার বয়সও অনেক। কারণ হম বয়স বেশি হলে তো দুই একটা মাথার তার ছিঁড়া যায় অথবা হম ঢিলা হম হয়ে যায়, যে কারণে হম অনেক সময় কন্ট্রোলটা থাকে না। হম হম তো ওনার কন্ট্রোলটা চলে এমনি তো গেছে। কামাল, একটা বিষয় কি আমি সবসময় মনে করি, কারণ আপনি আপনার সেক্টরে আপনার আপনার যে বিদ্যা বুদ্ধি আছে, আপনি কিন্তু ঠিক পলিটিক্সটা আমাদের এখানে কেমন হওয়া উচিত এটা কিন্তু আপনি চর্চা করেননি, আপনি বুঝবেন না। এটা আপনার কাজ না, এটা আপনার আমার কাজ না, আমার এটা মনে হয়। আমি সব যদি অবশ্যই, বুঝি তাহলে তো সবাই সাংবাদিক হইতো, সবাই সাংবাদিকরা রাজনীতিক হইতো, তাই না? অবশ্যই আমি তো সব বুঝি না, আমি এবং দাবিও করি কোন না সব বুঝি। সাংবাদিক রাজনীতিক হিসেবে সফল হয়েছে আমি তো দেখি না, বরং মানে ধাক্কা খাইছে। দেখেন শওকত ভাই বেশি এখন কি একটা দল জয়েন করছে। সবাই একদম কেউ কেন আপনি সেই আনোয়ার জাহিদ থেকে হিসাব করেন না। হ্যাঁ, সেটা আমি অত দূরে গেলাম না। আনোয়ার জাহিদের মতো একদম জাবজাল সাংবাদিক কই হারাই গেল, খুবই আনফর্চুনেট। এনিওয়ে, হম তা ঠিক আছে, আমরা মোটামুটি দর্শক আজকে একটা বিষয় নিয়ে একটু আমরা খোল গল্পর মতনই করলাম।